আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের একটি কবিতা পড়াবো। সেই কবিতাটির নাম হচ্ছে লোক লোকান্তর, লিখেছে আল মাহমুদ। এসো শিক্ষার্থীবৃন্দ, আমরা কবি পরিচিতিতে যাই। আল মাহমুদের জন্ম 1936 সালে, মৃত্যু 2019 সালে। আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসরে যান। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। সেই জগৎ যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে নয়, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম্য জীবন নিয়ে। গ্রামীণ জীবন ও প্রকৃতি চিরন্তন রূপ নিজস্ব কাব্যভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, অদিষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস। এছাড়া শিশুতোষ কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পাখির কাছে, ফুলের কাছে, আর উপন্যাস হচ্ছে ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ইত্যাদি। এছাড়া ছোট গল্প রয়েছে। ছোট গল্পগুলো হচ্ছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধ বণিক। এসব শিক্ষার্থীবৃন্দ, এখন আমি কবিতাটি পাঠ করছি এবং কবিতার বিষয়বস্তু তোমাদের বুঝিয়ে বলছি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবি বলছেন তার কাব্য চেতনা বোধ একটি সত্যিকার সাদা পাখির সাথে কবিতার কাব্য চেতনা বোধকে তুলনা করছেন। সেই পাখিটি বসে আছে কোথায়? বসে আছে সবুজ বনে এক সুগন্ধি কাঠের গাছ চন্দনে ডালে। মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা। কবি বলছেন পাখিটির মাথার উপরেও নিচে দিয়ে বনচারী বাতাস যাচ্ছে, আসা যাওয়া করছে, বাতাসের তালে তালে দুলছে বন্য পানলতা। সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। কার ঠোঁট? পাখিটির ঠোঁট। চন্দনের ডালে বসা কবির চেতনারূপ পাখিটির অরণ্যের রহস্যময় সৌন্দর্যের মধ্যে ফুলের সুগন্ধি পরাগে ঠোঁট মাখামাখি হয়ে রয়েছে। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। কবির যত দূরে চোখ যায় শুধু বাংলার
অফুরন্ত রঙের খেলা দেখতে পান তিনি দেখছেন পাখিটি দুটি চোখের কোটরের রংটা কি কাটা সুপারি রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। তার এই বাক্যটির অর্থ হচ্ছে, এ যেন মাটি আর আকাশে মেলে ধরা কবি নিসর্গ উপলব্ধি অনিন্দ প্রকাশ, আর সেই সময়গত সৌন্দর্যের তন্ত্রে মন্ত্রে রহস্যময়তায় ভরে উঠেছে কবি সৃষ্টি। তারপর কবি লিখেছেন, চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়। কবি বলছেন, প্রকৃতির সৌন্দর্য, এত রহস্যময়তা, তার দিকে চোখ তিনি রাখতে পারছেন না। প্রকৃতির রূপ দেখে তিনি ভয় পাচ্ছেন, এত রূপ। তারপরে কবি লিখেছেন, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধন, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। কবি বলছেন, যখন তার কাব্য চেতনাবোধ জাগ্রত হয়, চেতনার মণি উজ্জ্বল হয়, তখন সমাজ, সংসার, ধর্ম, লোকালয় সব কিছুর বন্ধন থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে চান। সব কিছু তার কাছে তুচ্ছ মনে হয়। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। কবি বলছেন, পৃথিবীর কোনো বিধিবিধান, কোনো নিয়ম কানুন, কোনো ধর্ম, কোনো সমাজ সংসার বা লোকালয়ের অধীন তিনি আর তখন থাকেন না। তখন সব কিছু তুচ্ছ হয়ে যায়। একমাত্র সত্য হয়ে ওঠে চেতনার জগৎ, চেতনার রং, রূপ, রেখা, শব্দ ব্রহ্ম। তিনি শব্দ নিয়ে গড়ে তোলেন চেতনার জগৎ, শব্দ সৌধ। তার সেই সৃষ্টির পথ সহজ নয়, বিচিত্র টানাপোড়েন ও জীবন সংগ্রামের ভিতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে, এবং শেষ পর্যায়ে জয় হয় কবিতার। আবারও আমি কবিতাটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসেই আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবিতার কাব্যবোধ ও কাব্যচেতনাকে সাদা এক সত্যিকার পাখি প্রতিমায় উপস্থাপন করেছেন। কবির এই চেতনা পাখি বসে আছে সবুজ অরণ্যে কোনো এক চন্দনের ডালে। এই চন্দন সুগন্ধি কাঠের গাছ, আর এর ফুল হচ্ছে ঝাল মিষ্টি লবঙ্গ। কবির কাব্যসত্তার মধুরতার সঙ্গে চন্দনের সম্পর্ক নিহিত। মাথার উপরে নিচে বনচারী, বাতাসের তালে দোলে বন্যপান লতা, সুগন্ধে পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। চন্দনের ডালে বসে থাকা কবি চেতনা পাখির উপরে নিচে বনচারী বাতাসের সঙ্গে দোল খায় পানলতা। প্রকৃতি এই রহস্যময়
সৌন্দর্যের মধ্যে সুগন্ধি পরাগে মাখামাখি হয়ে ওঠে কবির ঠোঁট। অস্তিত্বের স্বরূপ কাব্যভাষা। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। কবির অস্তিত্ব জুড়ে চিরন্তন গ্রাম বাংলা, দৃষ্টিতে কাটা সুপারির রং। এ যেন চিরায়ত বাংলার রূপ, যত দূর চোখ যায় কেবল চোখে পড়ে বাংলার অফুরন্ত রং। তার পা সবুজ, নখ তীব্র লাল, এ যেন মাটি আর আকাশে মেলে ধরা কবির নিসর্গ উপলব্ধির অনিন্দ প্রকাশ। আর সেই সমবেত সৌন্দর্যের তন্ত্রে মন্ত্রে রহস্যময়তায় ভরে উঠেছে কবির সৃষ্টি। তারপর কবি কবিতায় লিখেছেন, চোখ যেন রাখতে নারী এত বন্যে ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়। যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। সৃষ্টির প্রেরণায় কবি চিরকালই উদ্বুদ্ধ হন, উজ্জ্বল হয় তার চেতনার মনে। পৃথিবীর কোনো বিধিবিধান, কোনো নিয়ম কানুন, কোনো ধর্ম, কোনো সমাজ সংস্কার বা লোকালয়ের অধীন তিনি আর তখন থাকেন না। তখন সব কিছু তুচ্ছ হয়ে যায়, একমাত্র সত্য হয়ে ওঠে চেতনার জগৎ, চেতনার রং, রূপ, রেখা, শব্দ, ভ্রম। তিনি শব্দ নিয়ে গড়ে তোলেন চেতনার জগৎ, শব্দ সৈধ। তার সেই সৃষ্টির পথ সহজ নয়, বিচিত্র টানাপোড়েন ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে, এবং জয় হয় কবিতার। এই কবিতাটি আল মাহমুদের লোকান্তর কাব্যের নাম কবিতা। এটা কবি আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব, পাখিতুল্য সেই কবি সত্তা সুন্দরে ও রহস্যময়তার স্বপ্নসৌধে বিরাজমান। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান। এ কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে। তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী। তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী, এই প্রত্যয় তার বিচ্ছিন্নতা বোধের বেদনাকে প্রশমিত করে। মোটামুটি তোমাদের কবিতাটি পাঠ করে শোনালাম এবং এর বিষয়বস্তু জানালাম তোমাদের। এই কবিতাটি থেকে
তোমরা কি শিখতে পারো তা এখন জানাচ্ছি। আত্মপরিচয়মূলক কবিতা সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে এই কবিতাটি পড়ে। এই কবিতাটি পড়ে চিরন্তন গ্রাম বাংলার সৌন্দর্য ও রহস্যময়তার প্রতি তোমরা অনুরাগী হতে পারবে। এই কবিতাটি পড়ে কবির কবিসত্তা কোনো কিছুর অধীন নয়, তা স্বাধীন ও স্বচ্ছন্দ, এই বিষয়টি তোমরা অনুধাবন করতে পারবে। কবির কাছে একমাত্র সত্য তার চেতনার রং, রূপ, রেখা, শব্দাবলী। এটা তোমরা সহজেই বুঝতে পারবে। এই কবির ভিতরে যখন তার চেতনামণি কাব্য চেতনাবোধ জাগ্রত হয়, তখন বিচিত্র টানাপোড়েন ও জীবন সংগ্রামের ভিতরে কবিতার সার্বভৌমত্ব অটুট থাকে। যে কবি এই চেতনা তোমরা অনুভব করতে পারবে, অনুধাবন করতে পারবে। সৃষ্টির আনন্দ ও বিজয় চিরন্তন, এই সত্য নিজ চেতনায় ধারণ করতে পারবে। এই কবিতাটির মধ্য দিয়ে কবি যে প্রকৃতি প্রেমিক মানে কবি দেশপ্রেমিক, বাংলার রূপ রস গন্ধে তিনি মুগ্ধ। তাই তিনি তার কাব্য চেতনাকে একটা পাখির সাথে তুলনা করেছেন। তিনি মনে করছেন তার কাব্য চেতনা বোধটা হচ্ছে একটা সত্যিকার সাদা পাখি, তার প্রাণ আছে, তার অস্তিত্ব আছে। সে কোথায় বসে আছে বলো তো? সে বসে আছে সবুজ, চারিদিকে সবুজের সমারোহ। কোথায়? এই বাংলাদেশে, এই বাংলার সবুজ বনে এক সুগন্ধি কাঠের গাছ, চন্দনের ডালে। পাখিটার মাথার উপর দিয়ে বনচারী বাতাস উপর এবং নিচে দিয়ে বয়ে যাচ্ছে। সেই বাতাসের তালে দোল খাচ্ছে কি? বনের পানলতা। সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটা। তার মানে চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা পাখি অরণ্যের রহস্যময় এবং সৌন্দর্যের মধ্যে ফুলের সুগন্ধি পরাগে তার ঠোঁট মাখামাখি হয়। আর কবি বাংলার যেদিকেই তাকান, এত রূপ, চারিদিকে যেদিকেই তার চোখ যায়, সেখানে তিনি দেখেন অফুরন্ত রঙের মেলা। তাই তার পাখিটির চোখ কেমন, পা কেমন, মুখ কেমন, সেখানেও তিনি রঙের মেলা দেখেছেন এবং এঁকেছেন। তাই তিনি লিখেছেন, দুটি চোখের কোটরে রংটা কি? কাটা সুপারি রং। পা কি? পা সবুজ রঙের। নখ কি? নখের রং কি? নখের রং তীব্র লাল। যেন তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। তার মানে কি? এ যেন মাটি আর আকাশে মেলে ধরা কবির নিসর্গ উপলব্ধির অনিন্দ্য প্রকাশ। আর সেই সমবেত সৌন্দর্যের তন্ত্রে মন্ত্রে রহস্যময়তায় ভরে উঠেছে কবির সৃষ্টি। চোখ যেন ডাকতে নারী,
এত বন্যের ঝোপের উপরে, ঝোপের দিকে গভীর বনের অরণ্যের ঝোপের ভিতরে এত সৌন্দর্য প্রকৃতির রূপ। কবি তাকাতে পারছেন না, তাকাতেও ভয় পাচ্ছেন। কবি বলছেন, কবির কাব্য চেতনাবোধ যখন জাগ্রত হয়, যখন তার চেতনার মণি উজ্জ্বল হয়ে ওঠে, তখন সমস্ত সংসারের বিধিবিধান, সমাজের বিধিবিধান, নিয়ম কানুন, কোনো ধর্ম, কোনো সমাজ সংস্কার বা লোকালয়ের অধীন তিনি আর তখন থাকেন না, থাকতে পারেন না। তখন সব কিছু তুচ্ছ হয়ে যায়, একমাত্র সত্য হয়ে ওঠে তার চেতনার বোধ, চেতনার রং, রূপ, রেখা, শব্দ, ভঙ্গ। তিনি শব্দ নিয়ে গড়ে তোলেন চেতনার জগৎ, শব্দ সৌধ। তার সেই সৃষ্টির পথ কিন্তু সহজ নয়। বিভিন্ন বিচিত্র টানাপোড়েন জীবন সংগ্রামের ভিতর দিয়ে তাকে কাব্য লেখার ক্ষেত্রে যেতে হয়, কাব্য রচনা করতে হয়, কবিতার সার্বভৌমত্বে উত্তীর্ণ হতে হয় এবং সবশেষে জয় হয় কবিতার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটি যদি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে একটু তোমরা কমেন্টস লিখবে। এখন এখান থেকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি। লোকান্তর কবিতায় ঠোঁট মাখামাখি হয়ে আছে কিসে? কবিতার কাব্য চেতনাকে কার সাথে তুলনা করেছে, কিসের সাথে তুলনা করেছে? আবার আরেকটা প্রশ্ন তোমরা নিতে পারো। যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মনে, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। এই কাব্যের অংশটুকু ব্যাখ্যা করবে। আর সৃজনশীল বড় প্রশ্নের উত্তরের জন্য তোমরা কি করবে? কবিতার বিষয়বস্তু বা সারমর্ম খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়বে। তারপরে নৈবেত্তিক প্রশ্নের জন্য কবি পরিচিতি পড়বে, তারপরে পড়বে সারমর্ম বিষয়বস্তু পড়বে, পাঠ পরিচিতি পড়বে, তারপরে কবিতাটি লাইন বাই লাইন পড়বে খুব মনোযোগ দিয়ে। তোমাদের ভালো করে যদি তোমরা বুঝতে না পারো, আবারও তোমাদের বোঝার জন্য আমি কবিতাটি আবার তার বিষয়বস্তু তোমাদেরকে বলতে চাচ্ছি। কবিতার কাব্য চেতনাকে একটি সাদা সত্যিকার পাখির সাথে তুলনা করেছে। সেই পাখির প্রাণ আছে, অস্তিত্ব আছে। সেই পাখিটি বসে আছে কোথায়? বাংলার সবুজ অরণ্যে, সবুজ বনে। এক সুগন্ধি কাঠের গাছ, এক চন্দনের ডালে। পাখিটির মাথার উপর নিচ দিয়ে বয়ে যাচ্ছে বনচারী বাতাস। সে বাতাসে দোল খাচ্ছে বনে পানলতা। চন্দন কাঠের সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে পাখিটি ঠোঁট। তার মানে অরণ্যে রহস্যময় সৌন্দর্যের মধ্যে ফুলের সুগন্ধি পরাগে ঠোঁট মাখামাখি হয়ে আছে কার?
সাদা পাখিটির। কবির যতদূর চোখ যায় তিনি শুধু বাংলার অফুরন্ত রঙের মেলা দেখতে পান। সেটা তিনি পাখির ভিতরেও দেখতে পেয়েছেন, তাই তিনি কবিতায় লিখেছেন পাখির ওই যে তার কাব্যচেতনাবোধ সাদা পাখিটি, দুটি চোখের কোটরে রং ছড়ানো, সেটা কিসের কেমন রং? কাটা সুপারি রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। এ যেন মাটি আর আকাশে মেলে ধরা কবি নিসর্গ উপলব্ধি অনিন্দ প্রকাশ। আর সেই সমবেত সৌন্দর্যের তন্ত্রে মন্ত্রে রহস্যময়তায় ভরে উঠেছে কবির সৃষ্টি। প্রকৃতির এত রূপ, এত রহস্যময়তা, কবি মুগ্ধ। কবি চোখ রাখতেও ভয় পাচ্ছেন। কবির কাছে খুব প্রিয় বাংলার সবুজের সমারোহ। কবি বলছেন যখন তার কাব্য চেতনাবোধ জাগ্রত হয় বা তার চেতনার মনি উজ্জ্বল হয়, তখন কি হয়? তখন পৃথিবীর কোনো বিধিবিধান, কোনো নিয়মকানুন, কোনো ধর্ম, কোনো সমাজ সংস্কার বা লোকালয়ের অধীন তিনি আর তখন থাকেন না। তার কাছে সব তুচ্ছ হয়ে যায়। তিনি স্বাধীনভাবে কবিতা লিখতে চান। একমাত্র সত্য হয়ে ওঠে তার চেতনার জগৎ, তার চেতনার রং, রূপ, রেখা, শব্দভ্রম্য। তিনি শব্দ দিয়ে গড়ে তোলেন চেতনার জগৎ, শব্দাবলী। তার সেই সৃষ্টির পথ কিন্তু সহজ নয়, বিচিত্র, বিভিন্ন টানাপোড়েন ও জীবন সংগ্রামের ভিতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে, এবং জয় হয় কবিতার। কবিতাটি আল মাহমুদের লোক লোকান্তর কাব্যের নাম কবিতা, মানে লোক লোকান্তর কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি হচ্ছে লোক লোকান্তর। এটা কবির আত্মপরিচয়মূলক কবিতা। মানে কবিতা লেখার সময় তার কেমন বোধ হয়, কবিতা লিখতে যে এবং তার কাব্য চেতনা কেমন, সেটা তিনি বোঝাতে চেয়েছেন। কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব, পাখিতুল্য সেই কবিসত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্নসৌধে বিরাজমান। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস, সেই পাখিটির বসবাস। তার মানে তার কাব্যচেতনা প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে তার কাব্যচেতনাকে মূর্ত করে তুলতে চান। এ কবিতায় এক সুগভীর বিচ্ছন্নতা বোধের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে। তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী। তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী এই প্রত্যয় তার বিচ্ছিন্নতা বোধের বেদনাকে প্রশমিত করে, দমন করে। মোটামুটি তোমরা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেই, মানে কবিতার যে কোনো লাইন থেকেই ব্যাখ্যা দিতে পারে, অনুধাবনের কথা বলছি, জ্ঞানমূলক প্রশ্ন দিতে পারে যে কোনো জায়গা থেকে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি, তারপরে কবিতাটি লাইন বাই লাইন পড়বে মনোযোগ দিয়ে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি।
এই উক্তিটি বা এই চরণটির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। মোটামুটি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। এই পর্যন্তই আজকে থাক, এই পর্যন্তই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, মনোযোগ দিয়ে কিন্তু পড়বে। আবারও বলছি, প্রত্যেক দিন প্রত্যেকটি অনলাইনের ক্লাস, যে কয়টা সাবজেক্টের যে কয়টা বিষয়ের ক্লাস হয় সেগুলি করবে। যেহেতু আপাতত স্কুল কলেজ বন্ধ, সেই জন্য তোমাদের এগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, শিখতে হবে এবং অবশ্যই বাসায় বই পড়বে। যে কয়টা বিষয় তোমাদের আছে সেই কয়টা বিষয় পড়বে। আজ এখানেই শেষ করছি। তোমাদের মঙ্গল কামনা করছি।